পৃথিবীতে বড় এবং উল্লেখযোগ্য মেলা ক্যান্টন ফেয়ার, যা চায়নার গুয়াংজু শহরে অনুষ্ঠিত হয়। আজ ক্যান্টন ফেয়ার ঘুরে দেখা ছাড়াও গুয়াংজু শহরে মেট্রো বা সাবওয়ে দিয়ে বিভিন্ন স্থানে ভ্রমণ হবে। এখন মেট্রো স্টেশন যাবো। মেট্রো স্টেশন যাওয়ার জন্য আসলে মোটরসাইকেলে যাওয়াটা ইজি হবে, 1 কিলোমিটারের একটু বেশি। যেহেতু আমার কাছে ক্যাশ আছে, তো ক্যাশ বললো যে খুচরা দিতে পারবে না। তো ওই হোটেলওয়ালি যিনি ছিলেন উনি বললেন যে আমাকে আপনার টাকা দেন, আমি খুচরা করে টাকা দিয়ে দিচ্ছি। যে 8 টাকা ভাড়া, 2 টাকা আমাকে ফেরত দিয়ে দিল। আর উনি সম্ভবত উইচ্যাট বা আলিপে দিয়ে ওনাকে পে করে দিবে। আলিপে উইচ্যাট আমারও আছে, আমি ইউজ করছি না। আমার মনে হচ্ছে যে টাকা বেশি কাটে। মোটর সাইকেলে চেপে বসলাম। আশ্চর্য লাগছে, হেলমেট ছাড়া কীভাবে এখানে মোটর সাইকেল সবাই চালাচ্ছে, এটাই তো ভাবতে একটু আশ্চর্য লাগছে। চলে আসলাম গুয়াংজু মেট্রোর এই পাইজ্যাং স্টেশনে। এটা হচ্ছে গেট নাম্বার D1। ক্যান্টন ফেয়ারের জন্য পাজো বা পাজু এই টাইপের একটা জায়গা আছে, ওই জায়গায় যেতে হয়। দেখে আমিও স্টেশনে যাইনি, এখন এখানে গিয়ে জিজ্ঞাসা করবো কোন স্টেশনে যাওয়া লাগে। চলে আসলাম ক্যান্টন ফেয়ারে। এবং ক্যান্টন ফেয়ার কেউ কেউ বলে যে পৃথিবীর মধ্যেই সবথেকে বড় একটি বাণিজ্য মেলা। তো এই ক্যান্টন ফেয়ারের জন্য যারা আসতে চান তারা তো বাংলাদেশ থেকে রেজিস্ট্রেশন করে তারপরে আসেন। আর তাছাড়া রেজিস্ট্রেশন ছাড়া এখানে প্রবেশ করা যায় না। তো যাই হোক, এখানে প্রবেশ করলাম। এটা ব্লক অনেকগুলো এবং অনেক বড় জায়গা। ক্যান্টন ফেয়ারের সাধারণত 3টা ফেজ হয়। প্রথম ফেজ যেটা হয়, মানে 3টা ধাপে হয়। প্রথম ধাপে ইলেকট্রনিক্স, তারপর বিভিন্ন রকম হার্ডওয়্যার, এগুলো থাকে প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে হোম অ্যাপ্লায়েন্স, তারপর তৃতীয় ধাপে স্পোর্টসওয়্যার, পর্দা, ঘরের জিনিসপত্র, এরকম বিভিন্ন জিনিস মানে ভাগ ভাগ করা থাকে। আমি এসেছি ফার্স্ট ফেজ, অর্থাৎ প্রথম পর্যায়ে যেটা, সেটাতে। আমি যেদিক দিয়ে প্রবেশ করলাম, এদিক দিয়ে প্রবেশ করার পরে আমি দেখতে পাচ্ছি এদিকে খাবারের জায়গা। এখানে দুই পাশে রেস্টুরেন্ট, আর এদিকে হচ্ছে ফুড কোর্টে যেমন হয় বিভিন্ন শপিং মলে, অনেকটা সেই রকম। এবং ফ্রাইড রাইসের ফ্লেভার আসছে। এখানে হালাল খাবার হয়তো পাওয়া যায়, কারণ বাংলাদেশি, পাকিস্তানি, আরাবিয়ান সব দেশের মানুষই আসে। হয়তো একটু খুঁজতে হবে, পাওয়া যাবে। এখানে এই একটা দিকে ঢুকলাম, এদিকে হচ্ছে সব হার্ডওয়্যার সামগ্রী, যেগুলো হার্ডওয়্যার, তারপরে দড়ি, সুতা, বিভিন্ন রকম সামগ্রী। হার্ডওয়্যার বলতে এই যে ওয়াশরুমে যে সমস্ত হার্ডওয়্যার থাকে সেগুলোও কিন্তু হার্ডওয়্যার, এইসব হার্ডওয়্যার। তবে আপনারা ক্যান্টন ফেয়ারে কেউ আসলে একদম সকালেই আসবেন। সকালে যখন মেলায় যারা অংশগ্রহণ করে তারা প্রবেশই করে 9টার সময়, তাদের সাথে একসাথে প্রবেশ করবেন। আর তারা যখন বেরোবে তখন বেরোবেন, সারাদিনের ভিতরেই থাকবেন। আপনার কাঙ্ক্ষিত পণ্য আপনি খুঁজে পাবেন, একাধিক মানুষের সাথে কথা বলবেন, সেটাই ভালো হয়। কি বিশাল চেসিস!
এগুলো সব ফিফিনের হেডফোন এবং মাইক্রোফোন। ফিফিন কিন্তু বাংলাদেশেও চলে। এখানে অনেকগুলো মডেল ডিসপ্লে করা হয়েছে, এগুলো নতুন বেশ কিছু মডেল আসছে। মানে এই ফিফিন হেডফোনের সাউন্ড টেস্ট করবো। Is this connected with the Zoom? Connected with the Zoom. Okay. তো এই ফিফিনে হেডফোনগুলো দেখলাম, এটা টেস্ট করার পর দেখলাম তাদের নতুন কিছু হেডফোন আছে। এক্সএলআরগুলো টেস্ট করতে দিল। এক্সএলআরগুলো জুম লাগানোর পর বা সাউন্ড কার্ডের লাগানোর পর সাউন্ড কোয়ালিটি অনেক ভালো। পরে আমাকে গিফট হিসেবে ব্যাগটা দিল আর বলল ওদের সাথে যোগাযোগ করার জন্য। যোগাযোগ করতে পারবো, হোলসেল প্রাইসে তারা দিবে। হোলসেল প্রাইসটাও মোটামুটি আমাকে একটা ধারণা দিল। হেডফোন সিলিকন কেবল, অনেক রকম কেবল। তারপরে এখানে যেমন আছে ইউএসবি হাব, এখানেও আর একটা গাড়ির শোরুম। বাহ, গাড়িটা তো ভালোই। এটা বিভিন্ন দেখা যাচ্ছে যে রিসর্ট বা এরকম জায়গাতে এই যে সামনে খালি জায়গা, এই খালি জায়গার জন্য এগুলো মালপত্র রাখতে পারবো, মালপত্র রেখে নিতে পারবো। মানে যে বাগি কার আছে না, বাগি কার যেমন কাজে ব্যবহার হয়, এটাও এরকম কাজে ব্যবহার করা যাবে। আর এই আশেপাশে যেহেতু ব্যারিকেড দেওয়া আছে, তার মানে হচ্ছে বৃষ্টি বাদল হলেও কোনো সমস্যা নেই। এই দিকটাতে ঘুরে একটু ভালো লাগছে। এদিকে এই জন্য মানুষও বেশি, আর বাঙালিও আছে প্রচুর। গাড়ি আছে, তারপর ইলেকট্রনিক্সের কিছু সামগ্রী আছে, তারপরে যে হেডফোন দেখলাম, মাইক্রোফোন টেস্ট করলাম। তবে কম্পিউটার জাতীয় সামগ্রীর আমার কাছে মনে হলো যে তুলনামূলকভাবে স্টল কম। তবে স্পেয়ার পার্টস বা একেবারে খুচরা যন্ত্রাংশ যেগুলো, সেগুলোর দোকানপাট আছে। আর এখানে সবই কিন্তু হোলসেল, কোনো খুচরা সেল হয় না। এবার লাঞ্চের পালা। লাঞ্চের জন্য আমি চলে এসেছি ম্যাকডোনাল্ডসে। এখানে একটা প্যাকেজ নিলাম, এই বেশিরভাগই 70 ইউয়ানের মতো প্যাকেজ। এখানে একটা এই যে সফট ড্রিঙ্কস আছে, আর আছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই। এগুলো দিয়ে তারা কোনো ট্রে দেয় না, অর্থাৎ ট্রে বা প্লেট এসব কিছু দেয় না, টেক অ্যাওয়ের মতোই দেয়। এইভাবে বসে এখানে খেতে হবে। এই চাটনিটা দেয়, বড় সফট ড্রিঙ্কস, এটা হচ্ছে চিকেন, আর এটা হচ্ছে বিফ বার্গার। এই হচ্ছে খাবার। খাবার যে বেশি টেস্ট লাগছে তা কিন্তু না, অ্যাভারেজ টেস্ট। তবে এখন প্রচণ্ড ক্ষুধা, এই জন্যই খাচ্ছি, ভালোই লাগছে। দুপুরের খানা শেষ করে ক্যান্টন ফেয়ার থেকে আজকের মতো বেরো যাচ্ছি। হয়তো পরবর্তীতে আবার প্রয়োজন হলে আসবো, আপনাদেরকেও দেখাবো। এই জায়গাটা সুন্দর, এই জায়গায় আপনারা মেলা ছাড়াও এসে বসতে পারবেন। ক্যান্টন ফেয়ার থেকে বের হয়ে মেট্রোতে করে চলে আসলাম এখানে একটা শপিং মলে। এখানে ইলেকট্রনিক আইটেম পাওয়া যায়। এবার আসলাম ইলেকট্রনিক আইটেম দেখতে। মূলত আমার এরিয়ায় হচ্ছে ইলেকট্রনিক আইটেম নিয়ে, তাই ইলেকট্রনিক আইটেমই দেখতে আসলাম। প্লে স্টেশন, এই যে হনর মোবাইলের অনেক বড় বড় শোরুম পাওয়া যায় এবং অনেক নতুন নতুন মডেল আছে, যে মডেলগুলো বাংলাদেশে পাওয়া যায় না এমন মডেল এখানে আছে। এটার দাম হচ্ছে 9999, 10,000।
ম্যাজিক বুক প্রো 14 6099, অনেক দামি ল্যাপটপ। ইন্টেল এআরসি গ্রাফিক্স 4 আলট্রা 5। এখানে দেখা যাচ্ছে স্যামসাংয়ের পর আছে ক্যানন EF-RF। ক্যাননের EF মাউন্ট আগে DSLR-এ চলতো, এখন মিররলেসে RF মাউন্ট চলে। এখানে ক্যাননের এই যে যা ক্যামেরা আছে একদম চালিয়ে টেস্ট করে দেখা যাবে। ক্যাননের এখানে আছে US R5-এর সাথে লেন্স লাগানো আছে 14-30। এটা হচ্ছে R50, অনেকটা ওই যে M50-র মতো, M50-র বড় ভাই বলা যায়। এটা হচ্ছে R6 Mark II, এটা ভালো বডি, এটা ফুল ফ্রেম বডি। তো এই বডির সাথে এই যে এখানে RF-এর লেন্স 2470 আছে, 2470 লেন্স আর এই বডি নিয়ে মানে যদি কেউ ট্রাভেলে থাকে তাহলে তার মোটামুটিভাবে একটু ব্যায়াম ট্যাম করতে হবে, তাছাড়া এটা ক্যারি করা কঠিন ব্যাপার হয়ে যাবে। অনেক ভারী লেন্স। এখানে ক্যাননের এই যে RF মাউন্টের সব লেন্সগুলো ভালো ভালো লেন্স। এখানে প্রাইসও দেওয়া আছে, আপনারা প্রাইস কারো দরকার হতে পারে, দরকার হলে দেখে নিতে পারেন। 70-200, 18,599 ইয়েন। কম দামি লেন্স একটা দেখা যাচ্ছে 3,399, 15-30, এ কিট লেন্স। ওইটা আমার দেখতে ভুল হয়েছে, ওইটা হচ্ছে 18,599 না, এটা হচ্ছে 15,600। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আসলে ওখানে কাটাকাটি আছে, এই জন্য আমি বুঝতে পারিনি, আমি পরে আমাকে ক্যালকুলেটারে দেখে বুঝিয়ে দিল। খাবারের দোকান কত সুন্দর সুন্দর, এগুলো বেকারি আইটেম হলে খাওয়া যায়, কারণ বেকারি আইটেমের মধ্যে তো মাংস বা এই জাতীয় কিছু থাকে না। তারপরে জিজ্ঞেস করে নেওয়া ভালো, মাংস জাতীয় কিছু যদি থাকে তাহলে সেটা কী মাংস আছে এটা জেনে নেওয়া যেতে পারে। খাবারগুলো দেখে মানে মনে হচ্ছে যে না এখনই খেয়ে ফেলি। আসলে আমার এখনও একেবারে পেট ভরা, আমার ব্যাগে এখনও রুটি আছে, মানে বান। আমি যেখানে যাই না কেন ব্যাগের মধ্যে বান বা এই জাতীয় কিছু রাখি, কারণ যে কোনো জায়গায় যদি খাবার না পাই বা কিছু হয় যে কোনো সময় খাওয়া যায়। আর জায়গাও বেশি দখল করে না, ওজনও নাই, কিন্তু বান খেলে কিন্তু কাজ হয়। বান আর মনে করেন যে পানি, আর যদি বাটার বা জেলি এমন কিছু ছোটো কৌটার মধ্যে রাখা যায় তাহলে তো কথাই নাই। মোটামুটি এত বড় একটা বান আর জেলি অথবা বাটার দিয়ে খেলে, তারপর পানি খেলে দেখবেন যে আপনার যদি ক্ষুধা লাগে, আশেপাশে খাওয়ার জায়গা না থাকে, অনেকক্ষণ আপনি থাকতে পারবেন। এই জিনিসগুলো আমি এই জন্যে সংগ্রহে রাখি, মানে আমার রসদ সঞ্চয় করি। এখানে এই যে প্রথমেই দোতলায় ওঠার পরে দেখলাম যে একটা DJI-এর শোরুম। DJI কিন্তু চায়নারই ব্র্যান্ড, এবং এখানে লেখা আছে ট্যাক্স ফ্রি। ট্যুরিস্ট ভিসায় আসলে সাধারণত ট্যাক্স ফ্রি হয়ে যায়, তবে কিছু শর্ত থাকে, শর্তগুলো মেনে তারপরে ট্যাক্স ফ্রি হবে। অসমো ন্যানো, তারপরে DJI Mic 3, DJI পাওয়ার, এই DJI পাওয়ার 2000, এটা 1000 ভার্সন 2। এই ডিভাইসগুলো বাংলাদেশে সরাসরি কিনতে পাওয়া যায় না, অর্ডার দিলে তারা এনে দিতে পারে। এখানে দামও দেওয়া আছে, পাওয়ার 500 আছে, 500 আছে, 1000-এর ভার্সন 2 আছে। এখানে দামও দেওয়া আছে, 2000-এর দাম 5,200 টাকা, 5,200 রেনমেনবি অথবা চাইনিজ ইউয়ান। এই হচ্ছে সনি। DJI থেকে এবার সনির দিকে আসলাম। আর এই বাপরে বাপ, যেই লেন্স G Master 50-152, সনির এই যে কি ইয়ারবাড, এই 500 টাকা এগুলো। এই যে মাইক্রোফোনটা তো দেখে ভালোই লাগতেছে, 2500 টাকা। সনির জিনিস বলে কথা। সনি S7 Mark IV, আর সাথে আছে 24-105 G লেন্স, এটা মানে 4G, হ্যাঁ F4। দাম হচ্ছে 16,000 টাকা, তবে এটার লেন্স ছাড়া 16,000 টাকা হচ্ছে শুধু বডির দাম। আর 24-105 লেন্সের দাম 7,599, 11,500 only body. Yeah. Okay, 11. This is only one body lah. Yeah, one body. Lens is thing wide. ওকে ওকে ওকে, হিসাব করি, যদি 17.5 দিয়ে গুণ করা যায় Yeah. তাও তো 2 লাখ টাকার উপরে আসে।
এটা হচ্ছে অ্যাপলের একটা শোরুম। এখানে সর্বনিম্ন পাওয়া যাচ্ছে আইফোন 16 প্লাস, এরপরে সব 16 প্রো, 16 প্রো ম্যাক্স, এছাড়া সব 17 সিরিজ। আইফোনের পুরোনো ফোন বলতে এগুলোই আছে। দিস ইজ নট ব্র্যান্ড নিউ। ও 15 Pro Max, no new now. This is 15 Pro Max. Yeah, 15 Pro Max. 15 Pro Max ব্র্যান্ড নিউ নাই। অ্যাপলের এই কিবোর্ডগুলোও কিন্তু অনেক ভালো। এই কিবোর্ড একটা যদি কারো কাছে থাকে দেখবেন যে 20 বছরেও কিছু হবে না, চলবে। এরপর আছে থিঙ্কপ্যাড মানে লেনোভো, তারপর আছে সারফেস মাইক্রোসফটের প্রোডাক্ট, হুয়াওয়ে, অনেক কিছু আছে। আমি নিজেই ক্যামেরা বা লেন্স যদি কিছু ভালো লাগে একটা কিছু নিয়ে নেব নাকি ভাবছি। এখানে প্রথমত চায়নাতে অনেক রকম প্রোডাক্ট পাওয়া যায়, তবে যে কোনো ব্র্যান্ডের ক্ষেত্রে চায়নাতে যে প্রোডাক্টগুলো পাওয়া যায় আমি যতটুকু শুনলাম যারা চায়নায় বসবাস করে তাদের কাছ থেকে, এখানকার কিউসিটা অনেক ভালোভাবে করা হয়। আমেরিকা বা এমন জায়গাতে যেরকম ভালো কোয়ালিটির প্রোডাক্টগুলো যায় এখানেও সেরকম ভালো থাকে। আমাদের বাংলাদেশে তো আসলে কোথা থেকে কি প্রোডাক্ট নিয়ে আসে সরাসরি তো কোনো চ্যানেল নেই। মনে করেন আপনি সনির একটা ক্যামেরা কিনবেন বা প্যানাসনিকের ক্যামেরা তো কেউ আনতেই পারে না। আমি এর আগে প্যানাসনিকের একটা ক্যামেরার জন্য বললাম, তো কয়েকটা ক্যামেরার দোকানে বলার পর তারা বলে আপনি ওই কাছাকাছি কনফিগারেশনের একটা সনি অথবা ক্যানন ক্যামেরা। এটা কেমন কথা? তো যাই হোক, তারা কোথা থেকে কীভাবে কী কোয়ালিটি নিয়ে আসে তা জানি না। বাংলাদেশে কিন্তু দাম কম হয়, এটা সত্যি। আপনি আমেরিকার থেকেও বাংলাদেশে অনেক কম দামে প্রোডাক্ট কিনতে পারবেন। আজকে রাতে খাবার জন্য চলে এসেছি অন্য একটা রেস্টুরেন্টে। এটা হচ্ছে এই সানিয়ানলি এলাকার মধ্যেই। এখানেও মানে চাইনিজ হালাল রেস্টুরেন্ট। দেখি আজকে এখানে খাবার কেমন হয়। এখানে আসলাম, এখানে ইজ ইট সেট মেনু? সেট মেনু হচ্ছে তেলাপিয়া সালাদ রাইস, তেলাপিয়া মাছ, তেলাপিয়া ফিশ, আর এটা হচ্ছে ফ্রাইড চিকেন সালাদ রাইস, এটা হচ্ছে ফ্রাইড চিকেন ব্যানানা সালাদ। দিস ইজ অলসো উইথ নুডলস উইথ বিফ অ্যান্ড চাউমিন, 25 টাকা। অ্যান্ড দিস ইজ রাইস, দিস ইজ অলসো গুড। ওকে, রাইস উইথ braised beef and potato. তাহলে it's like this, but this is with the noodles and this is with the rice, right? Okay. এটাও অনেক ভালো বলছে, রাইস উইথ ব্রেস্ট চিকেন। ওকে, I want beef. Okay, so I want to try this one. Okay, one. Okay. এই রেস্টুরেন্টে আসলে এই রেস্টুরেন্টের যিনি ওনার আছেন তিনি কিন্তু আপনাদেরকে স্বাগত জানাবেন এবং বাংলাদেশের মানুষ দেখলে কিন্তু খেদমত করবেন ভালোই। আমি আসার পরে উনি আমাকে অনেক ভালোভাবেই স্বাগতম জানিয়েছেন, উনি আছেন এইখানেই। ওইদিকে ওই যে বাংলা কিছু রেস্টুরেন্ট আছে, রাঁধুনি, ঢাকা, আলবারাকা, ওইদিকেই থাকে, এদিকে আসে না। এদিকে কিন্তু খাবারের দাম তুলনামূলক কম। মূলত চায়নাতে খাবারের দাম কিন্তু অত বেশি না, যত বেশি ওখানে 50 টাকার নিচে কোনো প্যাকেজই নেই। মানে আমাদের বাংলাদেশিদের যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে কিন্তু এদিকে খাবারের দাম কম। আবার আপনি অন্যান্য জায়গাতেও যদি হালাল ফুড খান, মানে মুসলিমদের রেস্টুরেন্টে, চাইনিজ মুসলিমদের রেস্টুরেন্টে বা অন্য কোনো দেশের মুসলিমদের রেস্টুরেন্টেও যদি খান, পাকিস্তানি রেস্টুরেন্টও আছে, এটাও আজকে খবর পেয়েছি, ওগুলোও কিন্তু খাবারের দাম এত বেশি না। সবচেয়ে বেশি আমাদের বাংলাদেশি ভাইদের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো, হয়তো তাদের যে উপাদানগুলো দিয়ে তারা খাদ্য তৈরি করে সেগুলো হয়তো ব্যয়বহুল। আমাকে এখানে প্রথমে একটা স্যুপ দিয়ে গেল, এক কথা রিফ্রেশিং। যখন আপনার ক্ষুধা থাকবে এই অবস্থা, আপনি যখন প্রথম স্যুপ খাবেন, জানি না অনেকটা আমরা এনার্জি ড্রিঙ্ক যেরকম যে কারণে খাই এনার্জি হওয়ার জন্য, এই স্যুপটা কিন্তু অনেকটা এনার্জেটিক। মানে স্যুপ খেলে আপনার এনার্জি হবে। তো এই স্যুপটা কিন্তু দিবে আমি জানতাম না, আমাকে কমপ্লিমেন্টারি হিসেবে দিল না কী হিসেবে দিল আমি জানি না, আমাকে দিয়ে গেল, আমি সেটা এখন টেস্ট করছি। খাবার চলে এসেছে, খাবারের যে ফ্লেভার, এই ফ্লেভারই তো আমার মাথা নষ্ট অবস্থা।
অসাধারণ এক ফ্লেভার, মানে একদম গরম গরম একদম রেডি করে দেয়া। এবার আমার মেইন ডিশ খাবার পালা। দেখেই তো সেই রকম লাগছে। কোনো কথা হবে না, শুধু খাওয়া। খাওয়া দাওয়া শেষ করে ওনাদের সাথে প্রায় আধা ঘন্টা মতো আমি গল্প করলাম, কথাবার্তা বলে। ওনারা তো ছাড়তেই চায় না, এমন অবস্থা। আমি আসলাম। আসলে এই রেস্টুরেন্টটা আমি যে চিনতাম তাও না। এই রেস্টুরেন্টটা আমি চিনেছি, আমাদের বাংলাদেশি এক ভাই আছেন, এক ভদ্রলোক, ওনার দেখাটা আমার খুব ভালো লেগেছিল। এবং আমি এসে দেখলাম উনি যেভাবে দেখিয়েছেন, উনি বলতে গেলে কমই বলেছেন। আরও বেশি করে বলার মতো জিনিস আছে, আমিও কমই বলেছি। মানে এখানে আসলে সোজা কথা ভালো লাগবে, মানে মনে হবে না যে আপনি টাকা দিয়ে খেতে আসছেন, এরকম ফিলটা একটু কম হবে। তো আজকে এখান থেকে বেরোলাম। এটা হচ্ছে ওই সানিয়ালি যে স্টেশন আছে, C2 এক্সিট গেট। C2 এক্সিট গেট দিয়ে ওঠার পরে উল্টা দিকে আসতে হবে। মানে C2 গেট দিয়ে যখন আপনি ভূমিতে উঠবেন, ভূমিতে ওঠার পর উল্টা দিকে আসতে হবে। আমি প্রয়োজনে ওই দিনের বেলা যদি কখনো এদিকে আসি, তাহলে আমি আপনাদের ভালো করে দেখিয়ে দেবো, তাহলে বুঝতে পারবেন। মোটর সাইকেলে উঠলে খুচরা টাকাটা ব্যাক করতে চায় না। নামিয়ে দিয়ে গেল আমাকে। এই যে এখানে হচ্ছে সেই সাবওয়ে স্টেশন বা মেট্রো স্টেশন। মেট্রো চলে আসছে। এখন মোটামুটি মেট্রো ফাঁকাই থাকে এখানে। এসে বসলাম। দুপুরবেলা ফাঁকাই থাকে, দুপুরে অত ভিড় থাকে না। বেইজিং স্টেশন থেকে এখন দেখি আমাদের দেশের মানুষ সবচেয়ে বেশি মানে যেখানে থাকে, যে এলাকায় গঞ্জতে আসলে সেটা হচ্ছে সানিয়ানলি। সেই এলাকায় যাব, সেই এলাকায় গিয়ে দেখি খাবার দাবার কী আছে। এদিকে অনেক বাঙালি রেস্টুরেন্টও আছে, ওদিকে আজকে দুপুরের খাবারটা খাবো। মেট্রো স্টেশনে নামার পরে মানে বিভিন্ন জায়গায় যেতে হলে ইন্টারচেঞ্জ করতে হয়। মানে মাঝখানে দেখা যায় যে এই জায়গায় মেট্রো চেঞ্জ করে অন্য মেট্রো ধরে তারপর সেই লাইনে যেতে হয়। যেমন আমি আসলাম 5 নম্বর লাইনের একটা ট্রেনে, এসে এখন 2 নম্বর লাইনের ট্রেনে ধরতে হবে। নামার পরে যে দেখা যাচ্ছে সিলগুলা বা এই যে দিক নির্দেশনাগুলা, কোন দিক দিয়ে আমাকে 2 নম্বর লাইনের মেট্রোতে যেতে হবে, সেটা ধরে আমি সেই লাইনের মেট্রো ধরতে পারবো। যেহেতু এদিকে বলেছে, এদিকে যাই। তারপর এই যে লাইন 2 এখানে বলা আছে, তার মানে আমাকে এদিকেই যেতে হবে, আবার নিচে যেতে হবে। হ্যাঁ, এবার লাইন 2 পেয়ে গেছি। এই যে নিচে আসার পর এখানে দেখা যাচ্ছে গোয়াংজু রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে গোয়াংজু রেলওয়ে স্টেশন। আর আমি যাব সানিওয়ানলি। আমি যেদিকে যাব এটা তার বিপরীত দিকে যাবে, কারণ সানিওয়ানলি দেখা যাচ্ছে যে এটা থেকে ডান দিকে, মানে আমি যেখানে আছি সেখান থেকে ডান দিকে, আর এই ট্রেন যাবে এই দিকে। তার মানে এটা বিপরীতমুখী, আমাকে যেতে হবে ওই পাশের ট্রেনে। এবার এখানে যদি দেখি, এই যে দেখা যাচ্ছে গোয়াংজু রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে আমার বর্তমান অবস্থান। ট্রেনটা যাবে এইদিকে, তার মানে ঠিক তারপরেই হচ্ছে সানিওয়ানলি। অনেক ভিড় ট্রেনে। তো আমি যেই কোচের সামনে দাঁড়িয়েছি এখানে একটু ভিড় কম আছে। চলে আসলাম সানিওয়ানলি স্টেশন, এবার এক্সিট করতে হবে। এই হচ্ছে সানিওয়ানলি স্টেশনের এক্সিট গেটের কাছাকাছি। এক পাশে হচ্ছে C2, বাম পাশে গেলে C2 এক্সিট, আর C1 এক্সিট গেট দিয়ে বেরোতে চাইলে সোজা। আমি C2 দিয়ে বের হব। এই হচ্ছে C2 এক্সিট গেট। C2 এক্সিট গেট দিয়ে বের হওয়ার পর এই হচ্ছে সব জায়গাগুলা। হচ্ছে খাবার মেনু।
এখানে যেমন গ্রিল ল্যাম্ব চপস 15 ইউয়ান। আজকে দুপুরে খাওয়ার জন্য আমি চলে এসেছি এই রাঁধুনি রেস্টুরেন্টে। রাঁধুনিতে এসে এখানে খাবারের যে প্যাকেজগুলো আছে বেশিরভাগই 50 টাকা, মানে 50 RMBর আশেপাশে। কোয়েল আছে, তারপরে কবুতরের মাংস আছে, তারপর হাঁস আছে, মুরগি আছে, বিফ আছে। আমি বিফটা নিয়েছি। আর এখানে আসলে আপনারা বাঙালি পেয়ে যাবেন, মানে এখানে রেস্টুরেন্টে যা আসে বেশিরভাগই কিন্তু বাঙালি। আমার খাবার চলে আসছে। এই হচ্ছে আমার ভাত, ভাতের সাথে আলু ভর্তা আছে, আর হচ্ছে কোনটা, এইটা হচ্ছে গরুর মাংস, আর এখানে হচ্ছে ডাল। আচ্ছা, ভাত কি এতটুকুই নাকি ভাত ভাত চাইলে আমি নিতে পারবো আরও? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। এখানকার মোটামুটি স্টাফ যারা আছে, মানে যারা খাবার পরিবেশন করে, তারাও হেল্পফুল। আমার সামনে আরও দুইজন বাঙালি ভাই আছেন। আপনারা কোথা থেকে এসেছেন? চায়নাতেই থাকি, হচ্ছে যে ঢাকা থেকে আসছেন। উনি ঢাকা থেকে আসছেন। তো আপনাদের এখানে খাবারের অভিজ্ঞতা কেমন বা কেমন লাগছে? খাওয়ার অভিজ্ঞতা বলতে আমরা তো চায়নাতেই থাকি, আমরা সব জায়গায় খাই। এখানে সব মিলে আমাদের খাওয়া হয়েছে মোটামুটি। এখানে হচ্ছে যে আপনার গরুর মাংসটা মোটামুটি ভালো। অন্য খাবারগুলোর কথা যদি বলেন, অন্য খাবারগুলোর মধ্যে হচ্ছে যে হাঁস, মুরগি, আর হচ্ছে যে গরুটার রিজিকেই ভালো হয়, পিছনে যেটা আছে সেটার পিছনে। এছাড়া আরেকটা হচ্ছে আপনার ঢাকা রেস্টুরেন্ট। ওইখানে হচ্ছে যে আপনার ভর্তাগুলো সবগুলো ভালোতে পাবেন, আর হচ্ছে যে খাবারটা একটু ওইখানে কম দামে পাবেন ঢাকা রেস্টুরেন্টে। কারণ এখানে আমার কাছে খাবার ভালো লেগেছে, তবে দামটা মনে হয়েছে কিছুটা বেশি, 50 RMB, মানে একটু বেশি। এখানে 50 RMB সব খাবারের দাম। খাবার ভালোই লাগছে। আর চায়না আসার পরে অন্য ভূমিতে বাংলা ভূমির খাবার অমৃতর মতোই লাগবে, বিশেষ করে আলু ভর্তা। এটা হলো নকল টাকা, একদম মনে হবে একটু মোটা কাগজে, 100 GSM এর কাগজে একটা প্রিন্ট করা টাকা। তবে যে দানা দানাটা বাঁধবে না, এটা কিন্তু খুব স্ক্যাম হয়। এইমাত্র একজনের সাথে আমার কথা হলো, উনি এয়ারপোর্ট থেকে মানি এক্সচেঞ্জ থেকে ভাঙিয়েছিলেন। ওনাকে $200 না $300 ভাঙিয়েছেন। তার মধ্যে 5টা নোট, মানে 500 RMB রেনমিনবি নকল পড়েছে। 5টাই হচ্ছে এরকম। আর আপনারা যেটা চিনবেন যেভাবে, এই সব এরকমই থাকবে। এই জায়গাটা ধরবেন, এই জায়গাটা বাঁধবে, তাহলে আপনারা ঠকতে পারেন। Yes, the position, Okay. right position. আমি টাকা গুনি, আপনারা দেখেন। Yes, go on. 1 2 3 4 5 6 7 টাকা এক্সচেঞ্জ করে নেওয়ার সময় এই যে একটা নীল কালারের মতো দাগ আছে, এই দাগটা দিয়ে দেয়। দাগটা দেয় হচ্ছে যাতে তার কাছে আপনি আবার যেতে পারেন, যে কোনো টাকা যদি নকল পাওয়া যায় বা জাল পাওয়া যায়, এই জন্য।